সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া বাংলাদেশকে কিছু দিতে পারেনি, তারা সরকারের কাজে বাধা দিচ্ছে। সংস্কারের আগে নির্বাচন, বিএনপির এমন দাবিও জনসমর্থন পায়নি, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদেরকে বলার দরকার নেই। রাজনীতিতে গল্প প্রসঙ্গে এনেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও। বলেছেন, ইতিহাসের নামে আর কোনো গল্প দেখতে চাই না। রাজনীতিবিদদের অবদান, সংস্কার ও নির্বাচন, সরকারের কাজে বাধা, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির গল্প। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং এসএম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় একটি গোষ্ঠী, স্বৈরাচারী হাসিনার মতো চেপে বসা ভূত তাড়ানোর হুঁশিয়ারি খসরুর। দলের বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের সতর্ক করলেন তারেক রহমান। আগামী নির্বাচনে জয়ের জন্য লড়বে নতুন দল, জানালেন নাগরিক কমিটির নেতারা। শ্রীলঙ্কার দৃষ্টান্ত মনে রেখে ভোটের আগেই কাউকে ক্ষমতার দিবাস্বপ্ন না দেখার আহ্বান। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, লোক দেখানো কার্যক্রমে সুফল নিয়ে সংশয়। মৌসুমের আগেই ডেঙ্গুর চোখ রাঙানির শঙ্কা। অভিযান সফল, দাবি দক্ষিণ সিটির। গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিংয়ের শঙ্কা ক্যাবের, উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস, বললেন আইএমএফের চাপেও দাম বাড়ায়নি সরকার। আমরা আলোচনায় আসি। প্রথমে এসএম সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে একটু শুরু করি। নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে বলে যারা মনে করছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন। আজকেই কিছুক্ষণ আগেই আপনাদের একটি সভায় এটি মন্তব্য করেছেন আপনাদের দলেরই একজন, সারোয়ার তুষার। কারা আসলে মনে করছে যে নির্বাচনের আগে তারা ক্ষমতায় চলে গেছে? আসলে উনি আমার সম্ভবত বিএনপিকে বুঝিয়েছেন। বিএনপি এখন যেরকম স্ট্যান্ড নিচ্ছে প্রতিটি জায়গায়, যে তারা হচ্ছে যে অনেক ত্যাগ তিতিক্ষা করে আন্দোলনটা আসলে ঘটিয়েছে, এবং মূলত নির্বাচনের জন্যই হয়তো এই আন্দোলন হয়েছে, এবং 5 আগস্টে আমাদের শেখ হাসিনার পতন হয়েছে। তারা যে এই ন্যারেটিভসটা স্ট্যাবলিশ করছে বাজারে, সেটা তো একদমই ভুল। এবং তারা অলরেডি ফিল করছে যে তারা ক্ষমতায় চলে এসছে, এবং তার প্র্যাকটিসও আমরা মাঠে ঘাটে আমরা দেখতে পাচ্ছি। যে বিএনপি ধরেন টেম্পো স্ট্যান্ড দখল করা, বা আপনার বাজার সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করা, বা বাজারে হচ্ছে চাঁদাবাজি করা, সেগুলো আমরা তো ওপেনলি দেখছি। ইভেন অনেক বড় বড় যারা নেতারা আছেন, এনিভাইয়ের আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছি যে উনি বলছেন যে মানে কৌশলে আপনারা চাঁদাবাজির একটা ইঙ্গিত ওই ভিডিওতে আমরা দেখেছি। তো তাদের মতো এরকম যারা এতদিনের রাজনীতির জীবন, তারা যখন এরকম করে কথা বলেন বা এক রকম মেসেজ দিয়ে দেয় যে তারা অলরেডি টেক ওভার করে ফেলেছে, সেটা তো আসলে জনগণ ভালোভাবে ওয়েলকাম করছে না। এবং তাদের যে জাতীয় ইলেকশনের জায়গা তারা কথা বলছেন, বাকি আর তাদের কাছে ইস্যু নেই। 17 বছর ধরে তারা শুধুমাত্র জাতীয় ইলেকশনই চেয়েছে। পাবলিকের যে রাজনীতির জায়গাটা, পার্টি পলিটিক্স থেকে আমার মনে হয় যে এখন পিপল পলিটিক্সটা বিএনপির বোঝা উচিত। এবং না হলে আসলে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝেছে তাদের ম্যান্ডেটটা কি। তারা আসলে সংস্কার চায়, আওয়ামী লীগের বিচার চায়, শেখ হাসিনার বিচার চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা এক হতে চায়। সে জায়গায় আমার মনে হয় যে বিএনপির মতো বড় দল যদি সেই ভাষা না বুঝে শুধুমাত্র নির্বাচনমুখী তাদের অগ্রযাত্রা হয় এবং এরকম শোডাউন করে। এবং আমি আজকে দেখলাম যে বিএনপির শামসুজ্জামান দুদু সাহেব, উনিও বলেছে যে আমাদের খেলা এখনও দেখেনি। তাদের যে ভাষা প্রয়োগগুলো হচ্ছে, সেটা আমাদের তরুণ সমাজকে মানে খুবই ব্যথিত করছে যে তারা আসলে কিসের খেলা দেখাতে যাচ্ছেন। এই তরুণ সমাজরা এত রক্ত দিয়ে, এত মানুষ মিলে ত্যাগ তিতিক্ষা করে যেই আন্দোলনটা সফল করলো, সে জায়গায় আসলে দুদু সাহেব বা বিএনপি আসলে কোন খেলার দিকে নিতে চাচ্ছেন? আমার তো মনে হয় যে এই সময় আমাদের সবাইকে মিলে একটা খেলায় যাওয়া উচিত, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। আওয়ামী লীগের যারা দোসররা এখানে আছে, সেই সিস্টেমের জায়গা থেকে সেই আওয়ামী লীগের মানুষগুলোকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে, তারা যেন কখনো বাংলাদেশে ফিরে না আসতে পারে, এই রাজনীতির দিকে আমাদের যাওয়া উচিত। আমাদের বাজার ঘাটে যাতে কোনো রকম চাঁদাবাজি না হয়, আমাদের সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী যাতে উন্নতির দিকে যায়, সেদিকে সবার একরকম একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে কাজ করে যাওয়া উচিত। এবং যেহেতু আমাদের এই সরকারটা সবার সরকার, আমাদের সবার ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে, তাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই কথাটা আমরা দেখছি যে আমাদের বন্ধু যারা আছেন বা বিএনপির যারা আছেন, তারা মুখে বলছেন।
যে হ্যাঁ আমরা এই সরকারকে ব্যর্থ দিতে পারি না, আমাদেরকে সরকারকে সফল করতে হবে, বা এই যে ইউনূস সাহেবকে দুদু সাহেব আজকে বলেছেন যে আপনি যেভাবে মালা পরে এসছেন আমরা চাই আপনাকে সেভাবে মালা দিয়ে বিদায় দিতে। তো ওনাদের এইসব মেসেজটা কিন্তু আসলে ক্লিয়ার না, মানে তা আসলে বোঝাই যাচ্ছে যে তারা একমাত্র ইলেকশন কেন্দ্রিক যেই রাজনীতির দিকে যাচ্ছে সেটা কখনোই গণমানুষের ভাষাও না, আকাঙ্ক্ষাও না। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কাছেই প্রশ্ন করি। আপনার সহ আলোচক যেগুলো বলছিল যে টেম্পো স্ট্যান্ড দখল, বাজারের সিন্ডিকেট দখল করে ফেলছেন, পিপলস পলিটিক্সে ভাষাটা হয়তো বুঝতে পারছেন না, এবং বিএনপির কি খেলা দেখাতে যাওয়ার ইচ্ছা আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক সাইদ মুস্তাফিজ এবং সময় টিভির দর্শক। আসলে বিএনপি একটি রাজনৈতিক দল, তার দলের একটা আদর্শ আছে, নীতি আছে, মানুষের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। সাহেব মুস্তাফিজরা এখনো কিন্তু রাজনৈতিক দল হয়নি, সুতরাং জনগণের প্রতি তাদের কমিটমেন্ট জায়গাটা খুব স্পষ্ট, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। কারণ একটা রাজনৈতিক দল যখন তৈরি হবে তখন তার কিছু আদর্শ থাকবে, তার কিছু মূলনীতি থাকবে, সে কি করতে চায় তার একটা কমিটমেন্ট থাকবে। এখন কি সাইদ মুস্তাফিজরা বলতে পারে যে তাদের এই কমিটমেন্ট জাতির কাছে? আমরা দেখেছিলাম এই আন্দোলন নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না, আমরা মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বেশি শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। কিন্তু আপনি দেখবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি নামটার মধ্যে খেয়াল করবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর সাথে শুধু মুস্তাফিজ এরা ছিলেন না, বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের কিন্তু অংশগ্রহণ ছিল। এখন হয়তো 5 তারিখের পর অনেকে যার যার সংগঠনে ফিরে গেছে, কেউ জাতীয়তাবাদী ছাত্র দলে ফিরে গেছে, কেউ শিবিরে ফিরে গেছে, কেউ ছাত্র ইউনিয়নে ফিরে গেছে, কেউ অন্যান্য দলে ফিরে গেছে, কেউ আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়ে গেছে। এটা রিয়েলিটি, বাস্তবতা, এটাকে আপনাকে মানতে হবে। সুতরাং প্রত্যেকটি দলের বা প্রত্যেকটা এই যে আন্দোলনের যারা স্টক হোল্ডার, তাদের এক একজনের এক একটা আইডিওলজি আছে, এক একটা কর্মসূচি আছে। এখন ওনারা যদি মনে করে যে ওনারা যে কয়জন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়ে গেছেন তাদের সুরে সবাই কথা বলবে, এইটাকে কি আপনি গণতান্ত্রিক বলবেন? না এটাকে একটা বৈষম্যর কথা বলবেন যে ওনাদের সুরে সুর মিলিয়ে সবাই কথা বলবে? একটা রাজনৈতিক দলের মূল দায়িত্বটা কি? জনগণের কণ্ঠটাকে ধারণ করা, অর্থাৎ জনগণ কি চায়। উনি বলেছে যে বিএনপির আন্দোলনের সাথে সাধারণ মানুষের সায় নাই, একটা চটুল প্রচারণা আপনি চান। আপনার কাছে এই যে জনগণ আপনার বিএনপির সাথে নাই, এর সাথে কি তথ্য উপাত্ত আপনার কাছে আছে? কি গবেষণা আপনার কাছে আছে? কি ডাটা আপনি কালেক্ট করেছেন সারা বাংলাদেশ থেকে যে আপনি বলতে পারেন এই অবস্থায় আছে? আমি এই প্রশ্নটা একটু পরে আসবো। আমি আপনার কাছে যে অভিযোগগুলো তুলেছি, আমি আপনাকে বলছি, সব বাংলাদেশ বিএনপি একটি বাংলাদেশের সর্ববৃহৎ, উনিও স্বীকার করেছেন, সবাই বলে বিএনপি বড় দল, এবং ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর বাস্তব সত্য বিএনপির ওই সমকক্ষ প্যারালাল সংগঠন বাংলাদেশে নাই, এটা সবাই স্বীকার করে, সবাই বলে। তো সুতরাং বিএনপির আজকে সারা বাংলাদেশে এই যে একটা চমৎকার আইন শৃঙ্খলা রয়েছে, এর ক্রেডিট কি আপনি বিএনপি দেবেন না? আপনি দেখেছিলেন যখন 5 তারিখের পর 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, তখন বাংলাদেশের এই সামগ্রিক নিরাপত্তা, সামগ্রিক সরকার সহযোগিতা কারা করেছিল? বিএনপির লোকজন করেছিল, ছাত্রদল করেছিল, মন্দির পাহারা দিয়েছে, মানুষের বাড়িঘর পাহারা দিয়েছে, লুটপাট যাতে নয় সেই ব্যবস্থা করেছে। আপনি একবারও কি সেই ক্রেডিট বিএনপিকে দেন না? বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেটা দেখি সেটা হলো বেস এডুকেশনাল ইনস্টিটিউট বেস আন্দোলনটা করেছে। এর সাথে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেছে। কে আন্দোলনের পরিচালনা, কে নেতৃত্ব দিয়েছে? সব জায়গায় কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সব জায়গায়? তারা কি অস্বীকার করে আপনাদের অবদান? এই যে তারা কিছু সুতরাং আমরা একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচন চাইবো, এটাই স্বাভাবিক। কারণ দীর্ঘ 15.5 বছর বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে না। এই ভোট দেওয়ার যে একটা তাদের তৃষ্ণা, একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আপনি মূল্য দেবেন না? আর যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জানি না ছোট ভাই মুস্তাফিজ কষ্ট পায় কিনা, তারা এত কথা বাংলাদেশে বলে না, না এমন কোনো বিষয় নাই যে তারা অ্যাড্রেস করে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ কি টোটাল জাতিকে নেতৃত্ব দেওয়া? আজকে এই যে তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের প্রায় 2000 শিক্ষার্থী ছাত্ররা মারা গেছে, আজ পর্যন্ত তাদের জন্য কি তারা কি করতে পেরেছে? আমরা দেখেছি একটা না দুইটা কয়েকজন লোককে কিছু আর্থিক সহায়তা করেছে। এই যে আন্দোলনের জন্য রাজপথে নেমেছে, তাদের ভূমিকাটা কি বলেন?
তাদের তো 3 জন উপদেষ্টা গভর্নমেন্টে আছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। আমার তো কোনো প্রতিনিধি নাই। আছে? আমি বিএনপির কি কোনো প্রতিনিধি ওখানে আছে? অথচ এই যে আহতদের চিকিৎসা ব্যবস্থা তারা করতে পারে না, আর তারা জাতিকে বিয়োন্ন ভাবে কথা বলছে। আজকে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে একটা কথা বলে? আজকে ক্যাম্পাসগুলো কিভাবে পরিচালিত হবে একটা কথা বলে? তারা বলে ছাত্র রাজনীতি থাকতে পারবে না। তা আজকে যে এই যে 3 জন উপদেষ্টা হলো, এরা কি কার প্রোডাক্ট? ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ছাত্র আন্দোলনের প্রোডাক্ট না? তারাই বলতেছে ছাত্র স্বপরিচিত একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারবে না। তাহলে আগামী দিনে বাংলাদেশের সুস্থ নাগরিক, সুস্থ নেতৃত্ব আপনি কিভাবে তৈরি হবে? এগুলি কি তারা একটু চিন্তা করে, একটু ভাবে? জি, এই যে আপনি মনে করেন আজকে এই যারা আহত, 100 কোটি টাকা দেওয়া হয়েছে জুলাই আগস্টের ট্রাস্ট জুলাই সিটি ফাউন্ডেশন, সিভি ফাউন্ডেশনে। তাহলে আপনি কেন আহতদের চিকিৎসা করতে পারেন? আমরা হিসাব করে দেখেছি, সর্বোচ্চ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এখন আহত বা পঙ্গু আছে, এদের ট্রিটমেন্ট করতে সর্বোচ্চ 25 থেকে 30 কোটি টাকা দরকার। তাহলে 100 কোটি টাকা আপনি কোথায় রেখেছেন? কেন আপনি ব্যবহার করেন না? জি, নিশ্চয়ই এই প্রশ্ন অবশ্যই থাকবে যে আপনারা আসলে আপনাদের প্রতিনিধি সরকারে ছিল, তারপরও আপনাদের ডাকে বা আপনাদের প্রতিনিধিদের ডাকে যারা মাঠে নেমেছিল তাদের আহতদের সুচিকিৎসা হয়নি, সেটা একটা বড় বাধা, মানে সেটা একটা বড় ব্যর্থতা কিনা? আরেকটি হচ্ছে যে আপনাদের যারা নিহত হয়েছে তাদের বা শহীদ পরিবারদের কেউ আসলে খুব ভালোভাবে পুনর্বাসন এখনো হয়নি। সেই প্রশ্নটি ছোট করে উত্তর দিবেন, এরপরে আমার আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, মানে তার আগে আরো কিছু পয়েন্ট এসছে, আমি একটু বলে নিব। হ্যাঁ, তো ভাই যেটা বলেন যে কমিটমেন্টের জায়গাটা, মানে আমরা আসলে ওই রকম মানে গা বাঁচিয়ে কোনো আন্দোলনেও যাইনি। আসলে আমরা যেটা চিন্তা করছি দেশের জন্য আমাদের নামতে হবে। আমি আমার মাকে বলে গিয়েছি যে আমি হয়তো নাও ফিরে আসতে পারি। তো এখানে প্রত্যেকটা তরুণ এইভাবেই আসলে মাঠে নেমেছিল এবং কমিটমেন্টের জায়গায় এখন আমরা দেশ গঠনে আসলে যুক্ত হয়েছি এই কারণেই, কারণ বিগত সময়ে রাজনীতিবিদ আপনারা যারা ছিলেন তারা আসলে পুরোপুরিভাবে ব্যর্থ এবং সেই জায়গায় ব্যর্থ দেখেই আমাদেরকে আজকে নতুন করে সংস্কারের কথা বলতে হচ্ছে, রাষ্ট্র নতুন করে মেরামতের কথা আমাদেরকে বলতে হচ্ছে। আপনি দেখবেন যে আপনি 90-এর পরে যখন আপনারা যারা ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন তারা হয়তো ক্যাম্পাসে ফিরে গিয়েছেন, আপনারা আবার আগের জায়গায় ফিরে গেছেন, কিন্তু যে রাজনীতিবিদরা ছিল তারা কি সেই আকাঙ্ক্ষা মানে কোনোভাবে মানে সেটা স্ট্যাবলিশ করতে পেরেছে? আমার তো মনে হয় না তারা পারেনি। যেই স্বৈরশাসক সে সময় ছিল এরশাদ, সে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে গেছে। তার বিরুদ্ধে আপনারা কি করেছেন? কয়টা আন্দোলন তাকে সফল করতে পেরেছেন? আপনারা তো তাকে রাজনীতিকে সরাতে পারেননি। তারপর আপনি আরো বললেন যে মানে আপনাদের এই বিগত সময়ের মানে আন্দোলনের জীবনটা হচ্ছে শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক না, মানুষ আপনাদেরকে সেই জায়গা থেকে কানেক্টেড ছিল। আমরা তো দেখেছি 7 জানুয়ারি যেরকম একটা ডামি ইলেকশন হয়েছে, তেমনি ডামি আন্দোলন হচ্ছিল 7 জানুয়ারি পর্যন্ত হয়েছে। আপনারা অপেক্ষা করেছিলেন যে আমেরিকা কখন স্যাংশন দিবে, স্যাংশন দিতে আওয়ামী লীগ পড়ে যাবে, তারপর হয়তো বা আপনারা ক্ষমতায় আসবেন। তো এই যে আপনারা সবসময় কারো না কারোর উপর নির্ভর করার চেষ্টা করেছেন, কারণ মানুষ তো আপনারা কখনো পিপল পলিটিক্স করেনই নেই, কারণ মানুষের আপনাদের নেতাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই বা আমাদের কোনো প্রশ্নের জায়গা নেই। কিন্তু আপনারা যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন তারা শুধুমাত্র স্বপ্ন দেখেছেন কখন চেয়ার বদল হবেন, ওই ক্ষমতায় বসবেন। এবং বিগত সময় আপনারা যে সময় যতগুলো সময় আপনারা ক্ষমতা ছিলেন আপনাদের সাকসেস স্টোরি তো নেই। আপনারা যত অনিয়ম, দুর্নীতি, তারপরে দুর্নীতি তো আপনারা চ্যাম্পিয়নও হয়েছেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার গৌরবেও আপনারা আমাদেরকে দেখিয়েছেন। তো সেই জায়গাগুলো তো আপনারা বিএনপি দেখিয়েছে। সেই জায়গা থেকে আমি একটু বলে নিই, তো সেই জায়গা থেকে তো মানে তরুণরা তো সবাই জানে এখন ইন্টারনেটের যুগ, পূর্বের সময়ের ধরেন যা নিউজ আছে, যা সিনারিও আছে, তারা তো তাদের ফ্যামিলি থেকেও জানতে পারছে। জেনজি জেনারেশন এরকম ডেটা অ্যানালাইসিস করেই তারা এখন রাজনীতিতে ঢুকছে। এবং বিগত সময় আপনারা যারা এই রকম করে রাজনীতি করেছেন এবং পুরোপুরিভাবে 17 বছর ধরে আপনারা কোনো রকম মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আপনারা ফুলফিল করতে পারেননি। যে আপনি অবশ্যই অনেকগুলো অভিযোগ তুলেছেন, কিন্তু এটাও কি সত্যি না যে আসলে একটা গভর্নমেন্টে আপনাদের প্রতিনিধি আছে, তারপর একটা প্যারালাল গভর্নমেন্টের মতো আপনারা অনেক সময় ফাংশন করেন, বিভিন্ন প্রবলেম আপনারা নিজ উদ্যোগে গিয়ে সেখানে অ্যাড্রেস করতে চান, তাহলে কি আসলে গভর্নমেন্ট যে ফাংশনাল হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আসছে না, মানে সেই দায়ভার তো আপনাদের উপরেও বর্তায়। এটা দায়ভার শুধু আমাদের এই ফাংশন করার জন্য। আমরা তো গভর্নমেন্টে নাই, আমাদের উপর কেন পড়বে? হয় আপনাদের অনেক লোকজনই গভর্নমেন্টে আছে, আপনাদের লোকজন সচিবালয়ে আছে, আপনারা অঘোষিতভাবে অলরেডি ক্ষমতায় আছেন। আমরা বাংলাদেশ সর্ববৃহত্তর দল বিএনপিকে বিএনপিকে মোকাবেলা করার মতো অথবা গণতান্ত্রিকভাবে মোকাবেলা করার মতো গণতান্ত্রিকভাবে আমি ওই মোকাবেলা ওইটা না, আমি গণতান্ত্রিকভাবে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি দেখান আপনি। আচ্ছা, আমার মনে হয় যে একজন শেষ করলে আপনি বলবেন।
তো আপনাদের যে কালচার ছিল যে দলীয়করণ, সচিবকে দলীয় অমুক ব্যানারে থাকতে হবে, ডাক্তারকে সচিব করতে হবে, এই যে দলীয়করণ করে যে আপনারা যে সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে যেভাবে দলীয়করণ করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাত, সেই জায়গাটা থেকে যদি নষ্ট না হয় বা এটা আমরা যদি না ভাঙতে পারি, এটা তো হতেই থাকবে। কারণ আপনারা এখন আছেন যে হ্যাঁ সব আমার অমুক দলের লোকজন আমরা বসবে, আবার হচ্ছে যে আপনারা থাকবেন না অমুক অমুক দলের লোক। এই জায়গা যারা জনগণের সেবা করতে আসে তাদের কেন কোনো দলীয় পরিচয় থাকবে? তারা শুধুমাত্র মানুষের সেবা করবে। এবং এই কারণেই যে এই সরকারকে যে বলছেন যে ব্যর্থ হচ্ছে, আপনারা তো কোনো রকম মানে সহযোগিতার ওই দ্বারটা দিচ্ছেন না। ওনারা জাস্ট মুখে মুখেই বলছে যে হ্যাঁ এই সরকারকে ব্যর্থতে দেওয়া যাবে না। আর আমাদের জায়গা থেকে ধরেন যে আমাদের যারা ছাত্র নেতা আছেন বা নাগরিক কমিটির যারা নেতা আছেন, অনেক সময় আমাদের থানা পর্যায়ে বা বিভিন্ন জায়গায় তারা যখন দেখছে এরকম বড় দলগুলো বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অন্যায় করে যুক্ত হচ্ছে এবং তারা প্রশাসনের থেকেও একরকম সাপোর্ট পাচ্ছে না, যেহেতু ওইখানকার প্রভাবশালী নেতারা এতটাই পাওয়ারফুল, সেক্ষেত্রে তারা শেষ ভরসা তারা মনে করে যে তরুণরা হয়তোবা যেভাবে 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তারাই হয়তোবা এখানে একটু হেল্প করতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের অনেক যারা ছাত্র নেতা আছেন বা তরুণ নেতা আছেন অনেক কাজে ইনভলভ হচ্ছেন, তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বা এর বাইরে যে কোনো কাজ করছেন না, যতটুকু তার লিমিটেড রেখে কাজ করা যায় সেইটুকু পর্যন্ত তারা কাজ করছেন। আহতদের চিকিৎসা আর আহতদের চিকিৎসার ব্যাপারে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেক সক্রিয়। ব্যাপারটা বাইরে হয়তো এরকম করে দেখা যাচ্ছে, কালকেও 2 জন হচ্ছে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য গিয়েছে এবং কিছু কিছু মানুষের জন্য ভিসা জটিলতা থাকে। রাশিয়াতে যেমন খোকন বর্মন চন্দ্র প্রায় 3 মাস ধরে তার ভিসার জটিলতার জন্য তার যাওয়া কিন্তু আটকে ছিল। তো সেই জায়গায় কিন্তু গভর্নমেন্টের যা যা হেল্প করার ছিল তারা কিন্তু চেষ্টা করেছে এবং এখানে যারা পুনর্বাসনের দায়িত্বে আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনারা দ্রুতই দেখতে পাবেন যে সবাই সেই জায়গাটাতে। আপনি হয়তো খেয়ালও করেছেন যে এর মধ্যে 3 দফায় আহতদেরকে রাস্তায় নামতে হয়েছে। আহতদেরকে রাস্তায় নামানোর ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটু বলে নিয়ে বিভিন্ন দল বা গোষ্ঠীও কিন্তু কাজ করছে। আমরা সবগুলা যখন আন্দোলনগুলোতে আমরা ইনভলভ হয়ে দেখলাম, দেখা যাচ্ছে 2-3 জন এরকম উস্কানি দাতাও থাকছে। আবার আমরা এরকমও দেখছি যে যারা আন্দোলনে নিহত ছিলেন বা আহত ছিলেন তাদেরকে দলীয় ট্যাগ দেওয়া হচ্ছে আর কি, যে হ্যাঁ অমুক দলের 600 জন নিহত হয়েছে, তমুক দলের 300 জন নিহত হয়েছে। এরকম দলীয়করণ ভাবে তো কেউ মানে সে সময় আসলে রাস্তায় নামেনি। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে কবরে হচ্ছে ফলক দিয়ে দেয়া যে ছাত্র দল নেতা অমুক। এই রাজনীতি তো আসলে আমরা কি তখন এভাবে নেমেছি? আমি তো মরার আগে তো এরকম চিন্তাও করিনি যে আমাকে নিয়ে এরকম একটা ব্যবসা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি অভিযোগ মানে বা বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতের প্রতি যে অভিযোগ যে প্রশাসনকে কিংবা পেশাজীবীদেরকে দলীয়করণ করার একটা প্রবণতা ছিল, আওয়ামী লীগ তো এটা ব্যাপকভাবে পুরো দেশব্যাপী করেছে। বিএনপিরও সাচিবের কথা উল্লেখ করছিলেন, আমাদের না, আপনাদের ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেরকম অনেক সংগঠনগুলো আছে। এগুলোকে আসলে দলীয়করণ করার প্রয়োজনটা কি হয়? আর শহীদদের যে আপনারা একটা তালিকা দিয়েছেন যে বিএনপির 426 জন, পরে মনে হয় আরো বেড়েছে, 552 জন, এখন 552 জন। এরকম আহতদের কেউ কি আপনারা আসলে দলীয় সামনে আমার মনে হয় আরো বাড়বে কিনা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা এবং তাদের চিকিৎসা আপনারা দলগতভাবে কি ব্যবস্থা? আমাকে একটু সময় দেবেন। আমি এখানে মোস্তাফিজ বলেছে যে বিএনপি বিভিন্ন জায়গায় বসে আছে, বলেছে না? ওনারা তো আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চান, যেটার আমরাও তাদেরকে সাপোর্ট দিই। আপনাকে আমি বলি, ওনারা নিজেদের চেহারাটা যদি, কারণ ইয়ং জেনারেশন তো আয়না নিজের চেহারাটা দেখলে ইজ বেটার। এই যে দেখেন সরকার এখন একটা ইউনিসের সরকার, নিরপেক্ষ সরকার না একটা, এটা বিশ্বাস করেন? আমি মোস্তাফিজ সাহেব বিশ্বাস করে কিনা আমি জানি না, করেন তো? নিরপেক্ষ বিশ্বাস করি। তাহলে কোন সরকারে কোন দলের কোন প্রতিনিধি এই সরকারের কোনো জায়গায় নাই। এই যে আপনার সংস্কারের যে কমিটিগুলি হয়েছে, প্রত্যেকটি কমিটিতে তাদের একজন লোক, তাইলে এটাকে আপনি নিরপেক্ষ বলবেন? প্রতিটি কমিটিতে তাদের লোক আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এটা কি আপনি কি এটা কি আপনার প্রভাব আধিপত্য বিস্তার না? এটাকে তাকে ডমিনেট করান আপনার আপনার বৈষম্য বিরোধী সকল কমিটিতে। তারা যদি বলতো যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, তাইলে তারা কেন ওই কমিটিতে গিয়েছে? তারা কেন মন্ত্রী 3 জন মন্ত্রী হয়েছে? তারা কেন বাংলাদেশের প্রতিটি জায়গায়, আমি নাম ধরে ধরে বলতে পারবো, অমুক জায়গায় ভিসি অমুকরে করতে হবে, অমুক জায়গায় সচিবরে অমুকরে করতে হবে, অমুক জায়গায় এটা কি তাদের ফাংশন? তারা তো বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চেয়েছে। এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ। ওনারা বলছে যে আমাদের লোক ওখানে, আজকে যেই লোকটা সচিব পর্যায়ে গিয়েছে সে তো পর্যায়ক্রমে তার মেধা পরীক্ষা দিয়ে ওখানে এসেছে, হয়তো কোনো সময় হয়তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু দেখতে হবে তার সে ভূমিকাটা কি। জি। আর আপনারা তো সেইটা তো তার একটা জায়গায় আছে, সেখান থেকে হয়তো কোথাও বসছে, কিন্তু আপনারা যে নতুনভাবে বসাচ্ছেন সব জায়গায়। আমি ওই দিন হঠাৎ একটা টক শোতে গেলাম,
এর মধ্যে একজন পরিচয় দিল যে আমি নির্বাচন সংস্কার কমিটির সদস্য। তো বয়স একটু কম, তো আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বলছি আপনি কিভাবে হলেন? কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমাকে নমিনেট করা হয়েছে। এখন আপনি আগামী দিনে নির্বাচন কমিশন সংস্কার করবেন, তাদের লোক আপনি ওখানে বসিয়ে আগেই দিয়েছেন, তাইলে আপনি কি সংস্কারটা করবেন? আপনি জনপ্রশাসনে দেখেন নাই, যারা বিজ্ঞ লোক তাদেরকে একজন বলছে যে লেখাপড়া করে আইসেন, অথচ ঢাকা ইউনিভার্সিটি 3rd ইয়ার স্টুডেন্ট। আপনাদের আমি এই যে অধ্যত্ত কিছু কিছু জায়গায়, এগুলি কি আপনি বৈষম্য বলবেন না বৈষম্যের বিরুদ্ধে বলবেন? আপনাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতা একটি গোষ্ঠী। কোন গোষ্ঠীর কথা উল্লেখ করেছে? এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে নাগরিক কমিটি করছে, তারাই তো ক্ষমতা। এর বাইরে আপনি দেখেন কিছু? তারা যা ডিমান্ড করবে, যা অ্যাড্রেস করবে, তা আগামীকাল তাই হবে। শাসক তো তাই করছে। জুলাই প্রক্লেমেশন, আমি একটা জিনিস বলি, আমি দুইটা কথা না বলি। আমি আমাকে একটু শেষ করতে দেন। এখানে মোস্তাফিজেরা তো আমি বুঝাই না, আজকাল ইয়ং জেনারেশন তারা খুব ট্যালেন্ট হবে, এটাই আমরা স্বাভাবিক আশা করি। আপনি ডক্টর ইউনূস সাহেব সর্বদলীয় সভা ডেকেছে না? সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে, ওয়েলকাম, আমরা একটা বৈষম্যহীন চাই। তো সকল ছাত্র সংগঠন তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে কি ডেকেছে? কাকে ডেকেছে বলেন তো? আপনি তো গণমাধ্যমে। জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী কেন? অন্যরা কি অপরাধ করেছে? অন্যরা কি আন্দোলন করেনি? অন্যরা সংগ্রাম করেনি? তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে করেন? অবশ্যই, সকল ক্ষেত্রে। আপনি এইটাকে একদিকে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলবেন, অন্যদিকে আপনি সকল জায়গায় বৈষম্যের নতুন রাস্তা তৈরি করবেন। আপনার কাজ এবং কথার সাথে তো আপনার মিল থাকতে হবে। এখন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর রাজনৈতিক দল। বিএনপি আমরা এই আপনারা দেখেন, এই সরকার না, এই বাংলাদেশের মানুষ, কারণ আমাদেরকে দীর্ঘ 3 বার ক্ষমতা বসিয়েছে তারা তাদের ভোটের মাধ্যমে। জি, আমরা তাদের প্রতি একটা কমিটমেন্ট আছে। এক, তারপর মুস্তাফিজ শিক্ষিত লোক, সে একটা সচেতন লোক, তার সকল ইনফরমেশন তার কাছে আমি জানতে চাই। বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 2000 সালে, পরপর 5 বার হয়েছে। না 2000 সালে। 2000 সালে মানে আপনি অর্থনীতি যদি ছাত্র হয়ে থাকেন নিশ্চয়ই বুঝবেন, এই 2000 সালের রিপোর্টটা কিন্তু 2000 না, এটা হলো 99 সালের। তো 99 সালে কারা ক্ষমতা ছিল? আওয়ামী লীগ। 2000 সালে কে ছিল? আওয়ামী লীগ। তারপরে 2001 সালে কে ছিল? বিএনপি। নো, 1 সালের 11ই অক্টোবর বিএনপি আসছে, ফুল জুলাই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেছে। এই 3 বছর তারা চ্যাম্পিয়ন। বিএনপি এসে এটাকে কমিয়ে যখন 2006 তারা ক্ষমতা থেকে চলে যায়, তখন এই দুর্নীতির ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল 13। কারা এখন হলো আওয়ামী লীগের দোষটা উনি বিএনপির উপর চাপিয়ে দিতে চায়। অর্থাৎ এই দর্শক যারা আমাদেরকে দিচ্ছে তাদেরকে একটা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। জি, জাতীয় নাগরিক কমিটির সদস্য তিনিও বলেছেন যে আপনারা শুধু বোঝেন শুধু দুর্নীতি আর লুটপাট, বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, এজন্য আপনাদের জনগণ এই তো তথ্য তো এই দ্রুত নির্বাচনে যে আমি একটু কথা বলি, আমি মোস্তাফিজ আমি একটু সহায়তা করতে চাই। আজকে বাংলাদেশ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, একটা যে কোনো আপনি যদি একটা ইমারত করেন তার একটা ফাউন্ডেশন লাগবে না? বাংলাদেশ যে 4টা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, 4টার কৃতিত্ব বিএনপি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গার্মেন্টস চালু করেছিলেন বাংলাদেশে। সেই গার্মেন্টস এখন বিদেশি রপ্তানির 84% তারা আমাদেরকে সাপোর্ট দেয়। জিয়া রহমান সাহেব সর্বপ্রথম এই যে জনশক্তি রপ্তানি, আদম ব্যবসা আমরা যেটা বলি, আদম মানে আমরা মানুষ যেটা বাইরে আমাদের কাজ করতে যায়, জনশক্তি, তারা জিয়া রহমান সাহেবের এটা অবদান। আজকে এই যে বহুদলীয় গণতন্ত্র, বিএনপির অবদান। এই যে বাংলাদেশে অর্থনীতি বাজেট করে, আপনার এই যে হাসিনা 7 লক্ষ কোটি টাকা বাজেট করেছে, ভ্যাটকে পরিবর্তন করেছেন বেগম খালেদা জিয়া। এই 4টি স্তম্ভের উপর বিএনপি এখন বাংলাদেশটা এখনো দাঁড়িয়ে আছে। অথচ মোস্তাফিজরা তারা এখন ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং তৈরি করতে চায়, অর্থাৎ যাতে বাংলাদেশের মানুষ আগামী দিনে চরম একটা বিপদের মধ্যে পড়ে, সেই দিকে তারা ঠেলে নিয়ে যেতে চায়। কয় বাংলাদেশের 53 বছরে কোথাও কিচ্ছু হয় নাই। 53 বছরে আজকে যে আপনি বাংলাদেশে লেখাপড়াটা করছেন, এই অবকাঠামো কোথা থেকে এসেছে? বাংলাদেশের বাজেট 1972 সালে যখন আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে শেখ মুজিবুর রহমান, তখন বাজেট ছিল 786 কোটি টাকা। আজকে 7 লক্ষ টাকার বাজেট কোথা থেকে এসেছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আসবো, আপনি এটা সম্পূর্ণ আপনাদেরই অবদান। জি জি, না আমাদের না, ধারাবাহিকভাবে এটা বুঝতে হবে। আমি বলি, রাজনীতি যে গ্রাজুয়ালি আমি আপনার কাছে আবার আসবো। আপনি বলছিলেন যে সব জায়গায় বৈষম্য বিরোধীরা আছে, কিন্তু আমরা তাদের প্রভাবে সব চলছে। জুলাই যে ঘোষণাপত্র, সেটি বিএনপির আপত্তির কারণে হয়নি। রাষ্ট্রপতি অপসারণের মতো যেই সিদ্ধান্তগুলো তারা নিতে চেয়েছিল, সেটাও বিএনপির আপত্তির কারণে হয়নি বলে আপনি হয়তো মনে রাখবেন। আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা সব জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছেন, সব জায়গায় আপনাদের লোক বসে রেখেছেন। মানে কোথায় আমরা আসলে আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছি? আমরা যদি আসলে এতটা পাওয়ারফুল হতাম,
তাহলে তো আমরা চুপ্পুকে একদিনই সরিয়ে ফেলতে পারতাম। আপনারা আবার- নানা জায়গায় সচিব বসাচ্ছেন, তারপরে হ্যাঁ, ওই প্রসঙ্গে আসছে। তারপরে জুলাই ঘোষণাপত্র আমরা দিয়ে দিতে পারতাম। তারপরে আমরা সংবিধান পরিবর্তন করে ফেলতে পারতাম। তার মধ্যে আপনারা সংসদ ছাড়া কিভাবে সম্ভব? How can it possible? কোনো বিষয় তো আসলে আমরা ঐক্যমত যে যেতে পারিনি, আর ওটা হতে হয়ও নাই। মানে আমরা পাওয়ারফুল হলে অবশ্যই এটা আমরা করতে পারতাম, কিন্তু আমরা যেটা মনে করি যে আসলে 5 আগস্টের পরে আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা অংশীজন স্টেক হোল্ডাররা আছেন, যারা এই অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের ঐক্যমতের ভিত্তিতেই আমরা সব সিদ্ধান্ত নিব। তো সেই জায়গাটা সম্মান রেখেই কিন্তু আমরা সেভাবে কাজ করছি বা এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি দেখছেন যে তাদের ভাষার প্রয়োগ বা কী রকম করে তারা আসলে অ্যাটাক করছেন, যেখানে পুরোপুরি সব জায়গায় তারাই আসলে এটা মানে আমাদের যারা দর্শকরা আছেন তারাও বলতে পারবেন যে তারা আছেন। কয়েকটা সংস্কার কমিশনে এই অভ্যুত্থানের থেকে যদি কিছু ছাত্র প্রতিনিধি থাকে, সেটাতেও তাদের সমস্যা। সমস্যা আমি বলছি না, না। 7 মাসও হয়নি, তারা আসলে এই ছাত্রদেরকে এখন অস্বীকার করতে চায়। ওই আগের মতো তাদের ছাত্রদের রক্তের উপর দিয়ে দেখা যাচ্ছে যে তারা এখন ক্ষমতায় বসতে যাচ্ছে। ছাত্র জনতা যারা আসলে আমজনতা, এদের এখানে কখনো ভ্যালু কোনো রাজনৈতিক দল করতে পারেনি, সেটারই একটা বয়ান আমরা দেখতে পাচ্ছি নতুন করে আসছে বিএনপির থেকে, যে তারা কেন, মানে তারা নাহিদ আসিফ এরা হচ্ছে এই অভ্যুত্থানের ফেস, এরা জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটি সফল করেছে। তারা কেন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এটাতেও তাদের সমস্যা। কিন্তু 5 আগস্টের পরে কিন্তু তাদেরকে জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপিকে। তারেক সাহেব সেটাকে মানে অ্যালাউ করেননি বা সে জায়গাটাতে একমত হননি, এবং যতগুলো উপদেষ্টা নির্বাচন হয়েছে তাদের সাথে কিন্তু পরামর্শ করে করা হয়েছে। এটা তারেক জিয়া সাহেবের সাথে পরামর্শ করে হয়েছে। তো সেই জায়গায় যদি তারা বলেন যে এদেরকে তারা এখন ওন করে না, এরা কিভাবে আসলো, এটা হচ্ছে যে আমাদের পাওয়ার পলিটিক্সের জায়গা থেকে তারা এখন অ্যাকিউজ করছে, সেটা আসলে খুবই দুঃখজনক। কারণ এই এতগুলা মানুষের আসলে এখন দীর্ঘ নিঃশ্বাসের এখন কারণ হচ্ছে যে তাদের এই ভাষার জায়গাগুলো। আমরা খুব ব্যথিত হচ্ছি যে তারা এখন আমাদেরকে এরকম করে অ্যাকিউজ করছে। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, 1 মিনিট একটু সময় নিব। সেটি হলো যে আপনারা কি আসলে এখন নিজেদের দল গোছাতে অনেকটা অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে পড়ছেন কিনা, বা আপনাদের সমঝোতা করা লাগছে বলে নানা জায়গায় গণমাধ্যমে খবর আসছে? হ্যাঁ, আমাদের একটা টানাপোড়েন চলছে অবশ্যই, কিন্তু সেটা একটা হেলদি কম্পিটিশনের মতো। ধরেন আমরা তো কোনো মানে পারিবারিক ওই রাজনীতির বলয়ে আমরা কখনো ছিলাম না, বা একজন নেতা কেন্দ্রিক আমাদের রাজনীতি হয়নি। আমরা এখানে আমাদের নেতৃত্বের জায়গায় আমাদের অনেক নেতা তৈরি হয়েছে, আগে ছিল যারা বিভিন্ন সময় ছাত্র রাজনীতি করে আসছিল, এবং এখন বর্তমানে আরও অনেক নেতৃত্ব আমাদের তৈরি হতো। সেই জায়গা থেকে ধরেন যে আমার সাথে এক্সের একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, কারণ আমরা সমানভাবে দলের জন্য কাজ করেছি বা আন্দোলনের সময় ভূমিকা রেখেছি বা বিগত সময় কাজ করেছি। তো সেই জায়গায় একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, মানে দলের মধ্যে অভ্যন্তরীণ কোনো টানাপোড়েন। ধন্যবাদ। আপনার কাছে আপনি বলছিলেন যে কিছু বলবেন জুলাই ঘোষণাপত্র নিয়ে, বা আপনাদের লোক সব জায়গায় আছে, এটিও সাইফ মুস্তাফিজ অভিযোগ করছিলেন। একদমই ছোট্ট করে না, এখানে একটি কথা আছে। আমরা বলেছে যে তারা এই সরকারকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি এটার ভিত্তি সম্পর্কে আমার কাছে স্পষ্ট কোনো জবাব নেই, কারণ আমার মনে হয় না যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। বরং আমরা 2-1 জন অ্যাডভাইজার সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে অভিযোগ দেওয়া হয়েছে। তাদেরকে তো তারা আরও মন্ত্রণালয় বাড়িয়ে দিয়েছে। সুনির্দিষ্টভাবে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে এই চেতনাকে ধ্বংসকারী 2-1 জন লোক এখানে আছে, সরিয়েছে। এই যে ডিসি নিয়োগ দিয়েছে তারা, মানে এই গভর্নমেন্ট 39 জন আমরা ক্যাটাগরি দেখিয়েছি, এটা ছাত্রলীগ আওয়ামী লীগের শেখ হাসিনার বেনিফিশিয়ারি। তাহলে তারা কেন দিয়ে বিএনপির কথা মতো দিয়েছে? 39 জন, এখন 64টি জেলার 39 জন ডিসি ছাত্রলীগের সুবিধাভোগী বা আওয়ামী লীগের সুবিধাভোগী। অসংখ্য তাদেরকে কে দিয়েছে? জি, তারা দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।